গল্প তুমিময় প্রাপ্তি সূচনা পর্ব লেখনীতে মেহরিন রিম। মাঝরাস্তায় দাঁড়িয়ে একটা মেয়ের গায়ে হাত তোলার সাহস কি করে হয় আপনার? আপনি জানেন আমি চাইলে এক্ষুনি এখানে পুলিশ ডাকতে পারি। পিঠে গিটার ঝুলিয়ে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে একনাগাড়ে কথাগুলো বলল সদ্য 17তে পা দেওয়া ঈশা। আদৃত সরু চোখে তাকিয়ে তার কথাগুলো শুনছিল। একবার ঈশার মাথা থেকে পা পর্যন্ত পরখ করে তার দিকে কিছুটা এগোতে লাগল। ঈশার সামনে এসে স্বাভাবিকভাবে বলল, ডাকো। ঈশা এতক্ষণ উপরে উপরে নিজের সাহসিকতা বজায় রাখলেও এবার যেন কিছুটা ভয় পেল। একটা শুকনো ঢোক গিলল সে, তবে এই ভয়টা প্রকাশ করলে চলবে না। ঈশাকে চুপ থাকতে দেখে আদৃত আবারও বলল, কি হলো, ডাকো, কাকে ডাকবে? আমিও দেখি তোমার কত ক্ষমতা। ঈশা এবার আদৃত এর সামনে আঙুল নাচিয়ে কিছু বলতে যাবে তার আগেই একটা ছেলে যান বলে চিৎকার করে দৌড়ে আসে সেখানে। ঈশার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার সামনে গিয়ে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, জান তুমি ঠিক আছো তো? জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। একটু ঝগড়াই না হয় করেছি, কিন্তু তার জন্য তুমি এমন একটা কাজ করতে যাবে? ওদের দুজনের কথা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ঈশার। আদৃত এর দিকে তাকাতেই দেখতে পেল সে বুকে হাত গুজে গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঈশা এবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, এসব কি বলছো তোমরা? মেয়েটা মাথা নিচু করে পাশে থাকা ছেলেটাকে দেখিয়ে বলল, আসলে ও আমার বয়ফ্রেন্ড। ওর সঙ্গে ঝগড়া হয়েছিল বলেই আমি রাগ করে আশেপাশের না দেখেই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম। আরেকটু হলে তো গাড়িটা আমার উপর দিয়েই চলে যেত। এই ভাইয়াই আদৃত এর দিকে দেখিয়ে তো আমাকে বাঁচালো। তাই তো রেগে গিয়ে একটা চড় মেরেছিল। কিন্তু তুমি তো আমার কথা না শুনিয়ে ভাইয়াকে এত কিছু বলতে লাগলে। ছেলেটা এবার আদৃত এর দিকে গিয়ে তাকে ধন্যবাদ জানালো, অতঃপর মেয়েটিকে নিয়ে চলে গেল সেখান থেকে। এদিকে ঈশার তো মন চাচ্ছে ছুটে পালিয়ে যেতে, কেন যে নিজের সাহসিকতার পরিচয় দিতে এসেছিল। মনেমনে নিজেকেই কয়েকশত গালি দিচ্ছে সে। আদৃত একইভাবে দাঁড়িয়ে থেকে বলল, কি ডাকবে না পুলিশ? ঈশা একটা মেকি হাসি দিয়ে আদৃত এর দিকে তাকিয়ে বলতে লাগল, আসলে আমি না বুঝতে পারিনি, কিছু মনে করবেন না। হ্যাঁ। ঈশা কথাটা বলতেই তার পাশে মোহনা উপস্থিত হয়। ঈশার দিকে তাকিয়ে বলতে লাগল, কি রে, তুই এখানে কি করছিস? আমি তো তোকে ওদিকে। আদৃত এর দিকে চোখ পড়তেই থেমে যায় মোহনা। অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আদৃত মেহরাজ। আদৃত অনিচ্ছাকৃত মুচকি হাসি দেয়। মোহনা এবার ভীষণ খুশি হয়ে আদৃত এর সাথে হাত মেলাতে মেলাতে বলে, আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া, আপনার গান যে আমার এত ভালো লাগে। একটা সেলফি প্লিজ ভাইয়া। কথাটা বলেই আদৃত এর সাথে সেলফি তুলতে লাগল মোহনা। অন্যদিকে তাদের দিকে হা করে তাকিয়ে আছে ঈশা। মনে মনে বলল, ইনি সেই আদৃত। তুই এনাকে চিনতে পারলি না ঈশা? না না, যে করেই হোক এনার সাথে একটা সেলফি তুলতেই হবে। একটু ভাব, এই ছবি পোস্ট দিতে পারলে কতগুলো লাইক পড়বে। মোহনার সেলফি তোলা শেষ হতেই ঈশা আদৃত এর কাছে গিয়ে হালকা হেসে বলে, সো সরি, আসলে আমি না প্রচুর গান শুনি কিন্তু সিঙ্গারদের দেখা হয় না। এখন আপনি চাইলে আমি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি। আদৃত ঈশার কথা শুনে বোকা বনে চলে গেল। ভ্রু কুঁচকে বলল, হোয়াট? ঈশা এবার জিভে কামড় দিয়ে বলল, সরি সরি, মানে আপনার আপত্তি না থাকলে আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? কোনো উত্তর দেওয়ার আগেই আদৃত এর চোখ যায় সামনের দিকে। সেখান থেকে একদল মেয়ে তার দিকেই এগিয়ে আসছে। কপালে হাত চলে যায় আদৃত এর। মুখ থেকে শিট উচ্চারণ করে দ্রুত নিজের হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে যায় আদৃত।
ঈশা পিছনে তাকাতেই দেখতে পেল মেয়েগুলো হতাশ হয়ে আবারও ফিরে যাচ্ছে। মোহনা নিজের মাথায় হাত দিয়ে বলতে লাগল, যাহ, চলে গেল। ফোন নম্বরটাও তো নিতে পারলাম না। তুই ওনার ফোন নম্বর দিয়ে কি করবি? আরে ধুর, তুই কি কিছুই বুঝিস না নাকি? ফোন করে একটু পটাতাম ওনাকে। হ্যাঁ, তোর জন্য তো উনি অঢেল সময় নিয়ে বসে আছে। মোহনা ভেংচি কেটে বলল, সে না হয় বাদ দিলাম, কিন্তু তোর ওনার সঙ্গে কি করে দেখা হলো? ঈশা নিজের হাতে থাকা ঘড়ির দিকে একনজর তাকিয়ে বলল, এই রে, ভীষণ দেরি হয়ে গেল। চল, যেতে যেতে বলছি। কথাটা বলে বাড়ির দিকে পা বাড়ালো দুজন। মোহনার বাসা ঈশার বাসার কাছে হওয়ায় তারা একসাথেই যায়। সবেমাত্র প্রোগ্রামের ভেন্যুতে এসে পৌঁছেছে আদৃত। তাকে দূর থেকে দেখতে পেয়েই সায়ান তার সামনে এসে বলে, কটা বাজে দেখেছিস? তোর মতো পাংচুয়াল মানুষের তো এত দেরি হওয়ার কথা নয়। কিছু হয়েছে নাকি? আদৃত নিজের হেলমেটটা খুলতে খুলতে মুখে বিরক্তির আভা ফুটিয়ে বলল, আর বলিস না, একটা ইডিয়ট। থেমে গেল আদৃত। এখন ওই মেয়ের কথা বললে যে বন্ধুরা তাকে ঘিরে ধরবে তাতে কোনো সন্দেহ নেই। কি হলো বল? আদৃত সায়ানের দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল, পরে বলবো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। কথাটা বলেই আদৃত ভিতরে যেতে লাগল। সায়ান ও তার পিছন পিছন স্টেজের দিকে গেল। বাড়ির সদর দরজা সামান্য খুলে ভিতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছে ঈশা। দেখতে পেল তার মা রুকসানা পারভীন রান্নাঘরে কাজ করছেন। ঈশা বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোরের মতো ভিতরে প্রবেশ করল যেন তার মা টের না পায়। কিন্তু শেষ রক্ষা আর হল না। রুকসানা পারভীন ঈশাকে ঢুকতে দেখেই রান্নাঘর থেকে বেরিয়ে বলতে লাগলেন, মহারানীর এখন আসার সময় হল। আর একটু দেরি করতেন। এই মেয়ের নাকি কদিন বাদে এসএসসি পরীক্ষা। ঈশা এবার রুকসানার কাছে এসে পিছন থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আরে আম্মু, এত রাগ করো না তো। বেশি রাগলে তোমার চুলগুলো এই কম বয়সেই পেকে যাবে, বুঝেছ? আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোর। এমনিতেও দুদিন পর তোর বিয়ে দিলে শাশুড়ি হয়ে যাব আমি। ঈশা ফিক করে হেসে বলল, আমাকে তুমি এত তাড়াতাড়ি বিয়ে দিতেই পারবে না। তাদের কথার মাঝেই বাড়িতে প্রবেশ করল ফাইজা। ঈশার চাচাতো বোন সে, নিজের বাড়ি থেকে ভার্সিটি অনেক দূরে হওয়ায় সে এখানেই থাকে। ফাইজা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, কার বিয়ের কথা হচ্ছে শুনি? রুকসানা কিছু বলার আগেই ঈশা গিয়ে ফাইজার হাত ধরে বলে, আপু ঘরে চলো তো। জানো আজকে অনেক কিছু হয়েছে। আরে যাবো তো, একটু দাঁড়া। কোনো কথাই শুনল না ঈশা। হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল ফাইজাকে। তারপর সব ঘটনা তাকে বলতে লাগলো। সবটা শুনে ফাইজা বলল, বুঝলাম। কিন্তু তুই ওনাকে সরি বলিসনি? না তো। আচ্ছা, ওনার কথা বাদ দাও, এবার অন্য কথা শোনো। জি বলেন আম্মা। ঈশা কিছুটা সাহসিকতার প্রকাশ ঘটিয়ে বলল, আমি ভেবেছি কালকে নীরব ভাইয়াকে প্রপোজটা করেই দেব। ফাইজা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ হেসে দিল। হাসতে হাসতে বলল, সে তো তুই আরো কতদিন আগে থেকেই করছিস। হেসো না তো আপু, আমি এবার সিরিয়াস। তুই মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবি? হ্যাঁ, অবশ্যই। তুমি শুধু দেখতে থাকো এই ঈশা কি করে। 15 বছরের বড় একজন লোকের সঙ্গে যখন বাবা জোর করে আমার বিয়ে দিয়েছিল, সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। তবে তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছিল যেদিন সেই মানুষটা বাড়িতে সতীন নিয়ে আসে। তখন আমি 6 মাসের গর্ভবতী। বাঁচার ইচ্ছে না থাকলেও সন্তানের কথা ভেবে আমি বেঁচে ছিলাম।
আমার আদি, যেদিন তুই জন্মেছিলি তোর মুখের দিকে তাকানোর পর আমার সব কষ্ট দূর হয়ে গিয়েছিল। বেঁচে থাকার নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম আমি। ভেবেছিলাম আমার আর কাউকে দরকার নেই। তোকে নিয়েই আমি বাকি জীবনটা পার করে দিতে পারবো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি চেয়েও তোর সঙ্গে থাকতে পারছি না বাবা। বুঝতে পারছি আমার হাতে আর বেশি দিন সময় নেই। তোর বাবা তোকে খুব ভালোবাসে আদি, আমি জানি উনি তোর খেয়াল রাখবে। তুই হয়তো বড় হয়ে লেখাটা পড়বি। একটা কথা মনে রাখিস, মা সবসময় তোর সাথে আছে। চোখ বন্ধ করে নিল আদৃত। এই লেখা সে আগেও বহুবার পড়েছে। হাতে থাকা ডায়েরিটা খুব যত্ন সহকারে ড্রয়ারে রেখে দিল আদৃত। ডায়েরির লেখাগুলো পড়লেই মনে হয় মা তার সামনে বসে কথাগুলো বলছে। রুমের দিকে তাকালো আদৃত। সায়ান সোফায় বসে গেমস খেলছে। এই ফ্ল্যাটে যদিও আদৃত একাই থাকে, সায়ান মাঝেমধ্যে তাকে কোম্পানি দিতে চলে আসে এখানে। আদৃত আবারও আকাশের দিকে তাকালো। গান করাটা মূলত তার মায়ের জন্যই। তার মায়ের ইচ্ছে ছিল আদৃত গান করবে, তার ইচ্ছে পূরণ হলেও নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। গান বাজনা ছাড়াও আদৃত বাবার বিজনেসের দেখাশোনা করে। লোকটার উপর তার অনেক রাগ। যদিও শাহাদাত সাহেব তার নিজের কাজের শাস্তিও পেয়েছেন। দ্বিতীয় বউ বিয়ের কয়েক বছর পরই তাকে ছেড়ে চলে যায়, আদৃত ও আর তার সঙ্গে থাকতে চায়নি। কলেজে উঠেই ঢাকাতে চলে আসে সে। নিজের কাজের জন্য শাহাদাত সাহেব প্রতিনিয়ত অনুশোচনায় ভোগেন, তবে আদৃত তার সঙ্গে প্রয়োজন ব্যতীত খুব একটা কথাও বলতে চায় না। মায়ের চলে যাওয়ার পিছনে যদিও তার বাবার হাত নেই, তবুও আদৃত এর কাছে তার বাবাকে দোষীই মনে হয়। বিজনেসের কাজ সামলালেও সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের কাছে সে সিঙ্গার হিসেবেই বেশি পপুলার। মেয়েরা তো একবার ওকে দেখার ড্রিম নিয়ে বসে আছে। আদি জলদি আয় এদিকে। সায়ানের কথায় ধ্যান ভাঙল আদৃত এর। ভ্রুকুচকে রুমের দিকে অগ্রসর হল সে। 10 মিনিট যাবৎ দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করে চলেছে ঈশা। ফাইজা গালে হাত দিয়ে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। অবশেষে আর ধৈর্য ধরতে না পেরে নীরবতা ভাঙল ফাইজা। বিরক্তির সুরে বলল, তুই কি সারা রাত যাবৎ চিন্তাই করে যাবি? ঈশা নখ কামড়ানো বাদ দিয়ে এক লাফে খাটে উঠে বলল, একটু আইডিয়া দাও না আপু, কিভাবে প্রপোজ করব? এখন আইডিয়া দাও আপু, তাই না? একটু আগে না বললি? তুমি শুধু দেখো আমি কি করি, ব্লাবলা। ঈশা দাঁত কেলিয়ে হেসে ফাইজার গাল টেনে দিয়ে বলল, আমার কথা এত মনে রাখার কি দরকার বলতো? আমার সোনা আপু, একটু তো টিপস দাও। ফাইজা ঈশার হাত সরিয়ে দিয়ে তার মাথায় গাঁটটা মেরে বলল, সবচেয়ে বেস্ট আইডিয়া, মাথা থেকে ওই নীরবের ভূত নামিয়ে ফেল। ঈশা মুখ ফুলিয়ে বলল, কেন নামাবো শুনি? ভালোবাসা কি ভুল নাকি? ফাইজা ঈশার মাথায় হাত বুলিয়ে বলে, ভুল না রে পাগলি। তোর এই বয়স আমি অনেক আগেই পার করে এসেছি, তুই যেটাকে ভালোবাসা ভাবছিস সেটা আসলে মোহ ছাড়া আর কিছুই না। ঈশা কপাল ভাঁজ করে বুকে হাত গুজে রাগী গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি তো তাই বলবে। নিজে কখনো কাউকে ভালোবাসোনি তো তাই এমন কথা বলছো। চুপ করে রইল ফাইজা, ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা নিমিষেই মিলিয়ে গেল।
প্রসঙ্গ বদলাতে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এসব কথা থাক। তবে তোর কিন্তু লোকটাকে সরি বলা উচিত ছিল, শুধু শুধুই তাকে কথা শোনালি। রাখো তো তোমার সরি, ভেবেছিলাম ওনার সঙ্গে সেলফি তুলে একটু ভাব নিব। তা আর হলো কই, জানো কয়েকটা মেয়েকে দেখেই দৌড়ে পালালো। বাইকে করে চলে গেল। এতগুলো কথা শোনানোর পরে আবার তুই সেলফিও তুলতে চেয়েছিলি? লাইক সিরিয়াসলি? ডোন্ট ওরি, নেক্সট টাইম দেখা হলে সরিও বলে দেব আর সেলফিও তুলে নেব। হা, সেই স্বপ্ন নিয়েই ঘুমো তুমি? মানুষ ওনার সাথে একবার দেখা করার জন্য কত কিছু করে, সেখানে উনি তো তোর সাথে এসে দেখা করবে, তাই না? ঈশা হামি দিয়ে বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে বলল, কথায় লজিক আছে, কিন্তু আমার এখন প্রচুর ঘুম পেয়েছে, গুড নাইট। কথাটা বলেই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল ঈশা। ঈশার কাণ্ড দেখে ফাইজা মুচকি হাসল। এই তো ফুল এনার্জি নিয়ে কথা বলছিল, আবার হঠাৎ করেই তার ঘুম পেয়ে গেল। ফাইজা মনে মনেই বলল, মেয়েটা আসলেই পাগল। কলেজে গেছিলি নাকি আজ? সায়ানের প্রশ্ন শুনে খানিকটা অবাক হল আদৃত। ভ্রুকুচকে উত্তর দিল, কই না তো। কেন বলতো? সায়ান ফোনের দিকে চোখ রেখে বলল, না আসলে আমাদের কলেজের মেয়ের সঙ্গে তোর ছবি দেখলাম তো তাই। আমাদের কলেজের মেয়ে মানে? দেখ, যা বলবি ক্লিয়ারলি বল। সায়ান এবার ফোনটা আদৃত এর দিকে এগিয়ে দিয়ে বলল, তোর পাশের মেয়েটার গলায় থাকা আইডি কার্ডটা দেখ। আদৃত ফোনটা হাতে নিতেই দেখতে পেল মোহনার সঙ্গে আজকে তোলা ছবিটা। সে ছবিটা পোস্ট দিয়ে আদৃতকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছে, উইথ মাই ক্রাশ। মোহনা সিভিল ড্রেসে থাকলেও গলায় আইডি কার্ড ছিল। আদৃত সায়ানের কথা অনুযায়ী আইডি কার্ডটা জুম করতেই বুঝতে পারল এটা তাদেরই কলেজের আইডি কার্ড, ইন্টারে এই কলেজেই পড়েছিল তারা। আদৃত আরেকটু খেয়াল করে দেখতে পেল এটা ক্লাস 10 এর আইডি কার্ড। আদৃত ফোনটা সায়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, রাস্তায় তুলেছিল পিক। আর মেয়েটা কলেজের নয়, স্কুলের। সায়ান ফোনটা হাতে নিয়ে আবারও গেমস খেলায় মনোযোগ দিও। আদৃত বেডে শুয়ে ফোনটা হাতে নিতেই তার সামনেও একই ছবি এলো। আদৃত সেটা স্ক্রোল করে নিচে যেতেই হঠাৎ তার তখনকার ঘটনা মনে পড়ল। মনে মনে ভাবল, এই মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মানে ওর বান্ধবীটাও 10-এ পড়ে। কি যেন নাম, হুমিশা। এইটুকু পিচ্ছি মেয়ের এত তেজ। আমাকে কিনা পুলিশের ভয় দেখায়। একে তো এত সহজে ছেড়ে দিলে চলবে না। কিন্তু ওই মেয়েও কি একই সাথে পড়ে? কথা শুনে তো তাই মনে হলো। আদৃতের হঠাৎ কিছু একটা মাথায় আসতেই সে উঠে বসে সায়ানকে বলে, এই শোন, তোর কোন কাজিন যেন এবার ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ পড়ে তো। ওকে ফোন করে জিজ্ঞেস কর ঈশা নামের কোনো মেয়ে ওদের সাথে পড়ে কিনা। সায়ান বড় বড় চোখে আদৃতের মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল। তারপর অবাক হয়ে বলল, কেন বলতো? তুই আবার মেয়ের খোঁজ করছিস কেন? আরে তোকে যা বললাম সেটা কর। সায়ান এবার ওর কাজিনকে ফোন করে জিজ্ঞেস করল। তারপর কলটা কেটে বলল, হ্যাঁ পড়ে, কিন্তু ঈশা নামের তো কত মেয়েই হতে পারে। বাট আই থিঙ্ক আমি যার কথা বলেছি এটা সেই হবে। আদৃত কিছুক্ষণ চুপ থেকে বাঁকা হেসে বলল, কাল একবার কলেজে যেতে হবে বুঝলি।
কথাটা বলেই মনে মনে বলল, মিস ঈশা, আদৃত মেহরাজকে অপমান করার ফল তো তুমি পাবেই। তোমার কত তেজ এবার আমিও দেখব। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। আয়নার সামনে লজ্জা পাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে নখ কামড়াতে কামড়াতে প্রপোজ করার প্র্যাকটিস করছে ঈশা। এবার লজ্জা পাওয়া বাদ দিয়ে ইমোশনাল লুক নিয়ে আয়নার সামনে হাঁটু গেড়ে বসে ড্রেসিং টেবিলে থাকা লোশনের বোতলটা সামনে ধরে বলল, এই হৃদয়ে কলম দিয়ে লিখেছি এক চিঠি। সেই চিঠিটি বলছে আজ আমি তোমায় ভালোবাসি। এবার উঠে দাঁড়িয়ে কিছুটা ভাব নিয়ে বলল, আমি তোমাকে আমার জীবনে প্রবেশ করার প্রস্তাব দিচ্ছি। তুমি কি তা সাদরে গ্রহণ করবে? না, এটাও পছন্দ হলো না ঈশার। মুখ ফুলিয়ে খাটে বসে একা একাই বলল, ধুর, একটাও ভালো হচ্ছে না। এভাবে প্রপোজ করলে তো তোর প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে ঈশা। কিন্তু আমি করবটা কি? কিছুক্ষণ ভেবে উৎসাহিত হয়ে তুড়ি বাজিয়ে বলল, আইডিয়া, চিঠি লিখলেই তো হয়। তাহলে আমার মুখেও বলতে হবে না, আবার প্রপোজও করা হয়ে যাবে। বাহ বাহ, কি বুদ্ধি আমার। আই এম প্রাউড অফ মি ঈশা। কথাটা বলেই টেবিল থেকে নিজের সবচেয়ে পছন্দের ডায়েরিটা নিয়ে এলো ঈশা। তারপর গুগল থেকে সার্চ করে একটা লাইন লিখতেই তার খুশি গায়েব হয়ে যায়। পৃষ্ঠাটা উঁচু করে চোখের সামনে ধরে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার যে এত সুন্দর হাতের লেখা। এই বিশ্বসেরা হাতের লেখা দেখে তো নীরব ভাইয়া কিছু না পড়েই রিজেক্ট করে দেবে। না না, চিঠির আইডিয়া বাদ। শেষ পর্যন্ত নিজের একটাও প্ল্যান পছন্দ না হওয়ায় বিছানার উপর মনমরা হয়ে বসে পড়ে ঈশা। নীরব তার থেকে প্রায় ৩ বছরের বড়, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে সে। একই কলেজে পড়ে তারা, সিনিয়র, এর সাথে এমনিতে বেশ সখ্যতা রয়েছে ঈশার। একই কলেজে পড়া ঈশা অনেক আগে থেকেই চেনে নীরবকে। আর সেই থেকেই নিজের মনে নীরবকে নিয়ে এক অনুভূতি সৃষ্টি হয়েছে তার। যদিও ফাইজা বলে এগুলো মোহ, কদিন পরেই কেটে যাবে। তবে ঈশা তা মানতে নারাজ, তার মতে এটা একদম সত্যিকারের ভালোবাসা। ঈশার ভাষায় টুরু লাভ। ঈশা ভীষণ মিশুক হওয়ায় সকলের মতো নীরবও তার সাথে বেশ ভালো ব্যবহার করে, তবে তার মাঝে বাড়তি কিছুই নেই। এতদিন কিছু না বললেও এখন ঈশা উতলা হয়ে উঠেছে নীরবকে প্রপোজ করার জন্য, কিন্তু কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। সিরিয়াস মোমেন্টে হেসে ফেলার স্বভাব তার আগে থেকেই আছে, যদি প্রপোজ করতে গিয়ে হেসে ফেলে তাহলে কি হবে? এসব ভেবে বারবার এগোতে গিয়েও পারছে না ঈশা। শেষ হলো আপনার প্র্যাকটিস। ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করল ফাইজা। ঈশা এক নজর ফাইজার দিকে তাকিয়ে বলল, কেউ তো আর আমাকে হেল্প করবে না, তাহলে জিজ্ঞেস করার কি প্রয়োজন? ফাইজা মুচকি হেসে বলল, আচ্ছা, এখন আমার দোষ তাই না? কাল যে চ্যালেঞ্জ করলি তার কি হবে? ঈশা ফাইজার সামনে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। বলেছি যখন তা আমি করেই ছাড়ব। আজ না হোক কাল, কাল না হলে পরশু। ফাইজা দুদিকে মাথা নাড়িয়ে বলল, করিয়েন আম্মা, কিন্তু বর্তমানে ঘড়ির দিকে তাকালে ভালো হতো। স্কুলে কি যাওয়ার ইচ্ছে আছে নাকি আমি চলে যাব? ঈশা একনজর ঘড়ির দিকে তাকিয়ে বলল, আয় হায়, এত দেরি হয়ে গেছে। জাস্ট 10 মিনিট ওয়েট করো, আমি 15 মিনিটে রেডি হয়ে আসছি। কথাটা বলেই নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ঈশা। ফাইজা পিছন থেকে চেঁচিয়ে বলল, টাইম নেই ঈশা, জলদি আসিস। হুম হুম।
বুঝলাম তুই মেয়েটাকে শাস্তি দেওয়ার প্ল্যান করছিস, কিন্তু কি শাস্তি দিবি তুই ওকে? পিচ্ছি একটা মেয়ে, একটু ভুলই না হয় করেছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল সেট করছে আদৃত। সায়ানের কথা শুনে একবার তার দিকে তাকিয়ে হাতে ঘড়ি পরতে পরতে বলে, জানি না। জানিস না মানে? দেখ আদি, শুধু শুধুই ঝামেলা করিস না, ছেড়ে দে ওকে। এত দরদ দেখাতে হবে না, না হয় তোর কপালেও দুঃখ আছে। সায়ান আর কিছু না বলে সোফায় বসে তার ফোনটা হাতে নিল। হঠাৎ তার চোখে মুখে খুশির আভা ফুটে উঠল। উচ্চস্বরে বলল, আদি। আদৃত বিরক্তিসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন মেয়েদের মতো চেঁচাচ্ছিস কেন? আরে মেরে ভাই, ব্যাপারটাই তো এমন। কি এমন ব্যাপার শুনি? পূর্ণ ফিরে আসছে। আদৃত সামান্য হেসে বলল, হোয়াট? সিরিয়াসলি? ও নিজেই তো মেসেজ করেছে আই এম কামিং। আমি তো ভেবেছিলাম ও ওখানেই সেটেল হয়ে যায় কিনা। কোথায় কোথায় যে থাকে তাই তো জানা যায় না। সায়ান উঠে দাঁড়িয়ে বলল, কেন থাকে সেটাও তো জানিস তুই। দীর্ঘশ্বাস ছাড়ল আদৃত। অতঃপর খাটের উপর থেকে নিজের জ্যাকেটটা তুলে গায়ে জড়িয়ে নিল সে। নিজের টেবিল থেকে নিজের সানগ্লাসটা পরে চাবি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল। সায়ান ও গেট লক করে লিফটে উঠে পড়ল। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। 1 ঘন্টা পর ব্যাচ থাকায় ঈশা, মোহনা আর বাড়িতে ফেরে না। 1 ঘন্টা স্কুলেই থেকে গল্প করে, তারপর ব্যাচ শেষ করে একেবারে বাড়িতে যায়। ঈশা, মোহনা মর্নিং শিফটে পড়ায়, তাদের ছুটি হওয়ার পরই ডে শিফটে কলেজের ক্লাস শুরু হয়। তাই এই সময়টাতে সিনিয়রদের সাথেও আড্ডা দিতে পারে। তবে আজকে নীরবকে না দেখতে পেয়ে ঈশা হাঁটতে হাঁটতে বলল, নীরব ভাইয়া কোথায় বলতো? আজ দেখলাম না একবারও। মোহনা চিপস খেতে খেতে বলল, জুথি আপু বলছিল আজকে নাকি নীরব ভাইয়া আসবে না কলেজে। কেন? কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজে যাবে শুনলাম। ওহ, পানি দে না দোস্ত। ঈশা নিজের ব্যাগ থেকে বোতলটা বের করে দেখল একটুও পানি নেই তাতে। মোহনার দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, ফিল্টার থেকে নিয়ে আয় পানি যা। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। কথাটা বলেই মোহনা পানি আনতে চলে গেল। ঈশা সেখানেই দাঁড়িয়ে ফোন ঘাঁটতে শুরু করল। কলেজের সামনে বাইক পার্ক করে নেমে দাঁড়ায় সায়ান আর আদৃত। আদৃত আশেপাশে তাকিয়ে বুঝতে পারল ওর দিকে অনেকেই তাকিয়ে আছে, হেলমেটটা এখনো খোলেনি সে। আদৃত বুঝতে পারল এখানে হেলমেট খুললে তার আর ভিতরে যাওয়া সম্ভব নাও হতে পারে। তাই বাইক থেকে চাবিটা খুলে হেলমেট পরেই সে ভিতরে যেতে লাগল। লাকটাও হয়তো আদৃতের পক্ষেই ছিল। গেট দিয়ে ঢুকতেই নজর পড়ে ঈশার দিকে, তার সম্পূর্ণ খেয়াল ফোনের দিকে। গতকাল সিভিল ড্রেসে যতটা পিচ্ছি লাগছিল, আজ স্কুল ড্রেসে তার চেয়েও বেশি ছোট মনে হচ্ছে ঈশাকে। আদৃত হেলমেট এর ভিতরেই বাঁকা হেসে পা বাড়ায় সেদিকে। ঈশা ফোনের দিকে তাকিয়ে কিছুটা সামনে এগোতে যাবে, তখনই আদৃত তার সামনে এসে দাঁড়ায়। ঈশা সামনের দিকে তাকিয়ে কিছু না বলে পাশ থেকে যেতে নিলে আদৃত আবারও তার সামনে চলে আসে। ঈশা এবার ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, তবে হেলমেট পরা থাকায় চিনতে পারে না। ঈশা এবারও কিছু না বলে পাশ থেকে যেতে নিলে আদৃত হাত বাড়িয়ে দিয়ে তার পথ আটকে দেয়। মেজাজটা বিগড়ে যায় ঈশার। রেগে গিয়ে আদৃতের সামনে এসে কোমরে হাত দিয়ে বলে, কি সমস্যা ভাই?
বারবার পথ আটকাচ্ছেন কেন আমার? আমি কিন্তু। পুলিশ ডাকবে। ডাকো। কি হলো? ডাকবে না পুলিশ? শুকনো ঢোক গিলল ঈশা। এতক্ষণে সে আদৃতকে চিনতে পেরেছে। তবুও কপট সাহস দেখিয়ে বলল, কে আপনি? এবার হেলমেটটা খুলল আদৃত। শেষ সাহসটুকুও মিলিয়ে গেল ঈশার, সামান্য হেসে বলল, আরে আপনি? আদৃত শান্ত চোখে তাকিয়ে বলল, তোমার মতো পিচ্চি মেয়ের এত তেজ থাকে কি করে? হ্যাঁ। ভয়টা যেন মুহূর্তেই কেটে গেল ঈশার, তার জায়গায় একরাশ রাগ এসে ভিড় জমাল। কোমরে হাত রেখে রাগী গলায় বলতে লাগল, আপনি পিচ্চি বললেন কেন আমাকে? হ্যাঁ, আমি মোটেই পিচ্চি নই, যথেষ্ট বড় হয়েছি আমি। আর বেশি হলে 7-8 বছরের মধ্যেই আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন আমাকে আর কেউ পিচ্চি বলতে পারবেন না, বুঝেছেন? ঈশার এমন কথায় বোকা বনে চলে গেল আদৃত। যে কোনো মেয়ে হলে হয়তো অন্য কিছু বলতো, কিন্তু ঈশা একেবারে 7-8 বছর পরের কথায় চলে গেল। আদৃত তার এসব কথা উপেক্ষা করে বলল, এই মেয়ে, এত সাহস কোথা থেকে পাও তুমি? যাই হোক, মেইন কথায় আসি। ঈশা ছোট ছোট চোখে তাকিয়ে বলল, কি কথা? আদৃত, মেহরাজকে অপমান করেছ তুমি, এত সহজে কি তোমায় ছেড়ে দেওয়া যায়? এর শাস্তি তো তোমায় পেতেই হবে। ঈশা শুকনো ঢোক গিলে ভীতু চোখে তাকিয়ে বলল, কি শাস্তি? আদৃত কিছুক্ষণ চিন্তা করে আবারও ঈশার উদ্দেশ্যে বলল, তুমিই বলো, কি শাস্তি দেওয়া যায় তোমাকে? ঈশা একবার আদৃত এর মাথা থেকে পা পর্যন্ত পরখ করল, তারপর তার হাতের দিকে তাকাল। এই হাতের একটা চড় তার গালে পড়লে কি হবে ভাবতে লাগল, আবার ওই হাত দিয়ে যদি তার হাতে একটা মোচড় দেয় তাহলে তো হাতটাই ভেঙে যাবে। কি হলো বলো? আদৃত এর কথায় ধ্যান ভাঙল ঈশার। তারপর সে যা করল তার জন্য আদৃত মোটেই প্রস্তুত ছিল না। ঈশা আচমকা চোখ খিচে বন্ধ করে নিজের মুখের উপর দু হাত দ্বারা বাধা দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে দ্রুতগতিতে বলতে লাগল, আমাকে ছেড়ে দিন প্লিজ প্লিজ প্লিজ। অপমান তো দূরে থাক, আর কখনো মানও করব না আপনাকে। দেখুন, আর কদিন পরেই তো আমার পরীক্ষা, এখন যদি আপনি আমার হাতটা ভেঙে দেন তাহলে আমি কি করে পরীক্ষা দিব বলুন? যদিও তাতে আমার কোন সমস্যা নেই, কিন্তু আমার মা বাবার কথা তো ভাবা উচিত, তাই না? এবারের মতো মাফ করে দিন, আমি আর কখনো আপনার ত্রিসীমানাতেও আসব না, প্রমিস প্রমিস প্রমিস। ঈশার কাণ্ড দেখে অতি কষ্টে ঠোঁট কামড়ে নিজের হাসি আটকাল আদৃত। সে তো ভেবেছিল শুধু একটু ভয় দেখাবে, কিন্তু ঈশা যে এত কিছু ভেবে নেবে সেটা আশা করেনি। আদৃত কিছুটা গম্ভীর সুরে বলল, হাত সরাও। ঈশা চট করে নিজের হাতটা সরিয়ে নিল, কিন্তু চোখ এখনো বন্ধ করে রেখেছে। আদৃত কিছুটা ধমকের সুরে বলল, চোখ খোলার জন্য কি আলাদা ইনভিটেশন কার্ড দিতে হবে? আদৃত এর ধমকে সাথে সাথেই চোখ খুলল ঈশা। এতক্ষণ নিজের হাসি আটকে রাখলেও ঈশার এই ভীতু লুক দেখে এবার আর নিজেকে আটকে রাখতে পারল না আদৃত। বেশ উচ্চস্বরেই হাসতে লাগল সে। আদৃতের মুখে এই হাসিটা বেশ মানিয়েছে। ঈশা প্রথমবারের মতো আদৃতের দিকে ভালোভাবে তাকিয়ে দেখল। মেয়েরা যে তার উপর ক্রাশ খায়, তার জন্য পাগল হয়ে যায়, এর যথেষ্ট কারণ আছে। হেয়ার স্টাইল থেকে শুরু করে গালে থাকা চাপদারিতে এক কথায় দারুণ লাগছে তাকে। ঈশা মনে মনে ভাবল, লোকটা দেখতে এত হ্যান্ডসাম এন্ড কিউট, কিন্তু কথাগুলো এমন করলার মতো কেন? আমাকে ভয় দেখিয়ে এখন আবার নিজেই হাসছেন। আচ্ছা, আমি ওনার দিকে এভাবে তাকিয়ে আছি কেন? আমিও কি ক্রাশ ট্রাশ খেয়ে গেলাম নাকি? না না, এমন লোকের উপর আমি ক্রাশ খেতেই পারি না, নো ওয়ে।
ধুর, আমি কি সব ভাবছি এগুলো। নিজের ভাবনা বাদ দিয়ে ঈশা ভ্রুকুঁচকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, আপনি হাসছেন কেন? আদৃত নিজের হাসি কিছুটা থামিয়ে বলল, এই তাহলে তোমার সাহস? সাহসিকতার তো ও নেই তোমার মধ্যে। ঈশা এবার কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল। আদৃত এবার কিছুটা স্বাভাবিক হয়ে বলল, কিন্তু হ্যাঁ, প্রচুর এন্টারটেইনমেন্ট পেলাম তোমার কাজে। সোফা স্ট্যান্ড লাস্ট বারের মতো তোমাকে মাফ করে দিলাম। ফিল্টার থেকে পানি নিয়ে বেরিয়ে এলো মোহনা। পানি খেতে খেতেই উপরের দিকে তাকিয়ে হাঁটছিল সে। সায়ানও অনেক দিন পর কলেজে আসায় হাঁটতে হাঁটতে আশপাশটা তাকিয়ে দেখছিল। মোহনাও যে উপরের দিকে তাকিয়ে হাঁটছিল সেটা সে খেয়ালই করেনি। অতঃপর যা হওয়ার তাই হল। দুজনে ধাক্কা খেয়ে একই সাথে পড়ে গেল, সায়ান নিচে আর মোহনা তার উপরে। পানির বোতলটা খোলা থাকায় কিছুটা পানি ছিটকে সায়ানের চুলে আর বাকিটা নিচেই পড়ে গেছে। মোহনা একদৃষ্টিতে তাকিয়ে আছে সায়ানের দিকে। এমন একটা ফিল্মি সিন তার সঙ্গে ঘটল, এটা তো তার ড্রিম ছিল। অন্যদিকে সায়ান বেচারা নড়তেও পারছে না। চোখ বন্ধ করে বলে উঠল, ও মা গো, আমার কোমরটা গেল। কোন হাতির বাচ্চা আমার উপর পড়ল রে? এতক্ষণ সায়ানের দিকে তাকিয়ে থাকলেও তার কথাটা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল সে। তারপর রাগী গলায় বলল, এই আপনি কাকে হাতির বাচ্চা বললেন? হ্যাঁ। সায়ান ধীরে ধীরে কোমর ধরে উঠে দাঁড়াল। তারপর নিজের চুল ঝাড়তে ঝাড়তে বলল, তোমায় ছাড়া কাকে বলবো? মানলাম আমি একটু বেশিই হ্যান্ডসাম, তার জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়ার কি আছে? আইছে বড় হ্যান্ডসাম। আর আমি আপনার উপর কেন পড়তে যাব শুনি? নিজেই তো চোখ কপালে তুলে হাঁটছিলেন, তার বেলায় কিছুই না। আচ্ছা, আমি চোখ কপালে তুলে হাঁটছিলাম আর তুমি তো চোখটাই ফেলে দিয়ে হাঁটছিলে। আমার কোমরটা ভেঙে গেলে কি হতো? আমায় কে বিয়ে করত তখন? মোহনা নিজের জামা ঝেড়ে নিয়ে পড়ে থাকা বোতলটা তুলল। তারপর বলতে লাগল, আপনার মতো ছেলেকে না এমনিতেও কেউ বিয়ে করবে না। আর বিয়ে হলেও যেন আমার চেয়ে 3 গুণ বেশি মোটা মেয়ের সাথে বিয়ে হয় আপনার। ঠুহ। এই মেয়ে, তুমি কি অভিশাপ দিচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ, তাই দিচ্ছি। অবশ্য আপনার সাথে ফালতু কথা বলছি কেন আমি? কথাটা বলেই সেখান থেকে পা বাড়াল। সায়ান ওর পিছনে যেতে নিলেই কোমরের ব্যথায় আর যেতে পারে না। কোমরে হাত দিয়ে পাশে বলে মনে মনে বলে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আদৃতের কথা শুনে হাঁফ ছেড়ে বাঁচল ঈশা। প্রেস্টিজ গেছে তো যাক, তবুও এবারের মতো রক্ষা তো পেয়েছে। মনে মনে বলছে, হুহ, এমনভাবে বলছেন যেন বিরাট দয়া দেখিয়েছেন আমার উপর। যা খুশি করুক, তুই যে বেঁচে গেছি সেটাই বড়। ঈশা, একবার এই লোক সরে যাক এখান থেকে, আর জীবনেও ওনার সামনেই আসব না আমি। তবে হ্যাঁ, নেক্সট টাইম এমন কিছু করলে। আদৃতের কথার মাঝেই ঈশা বাধা দিয়ে বলল, প্রশ্নই আসে না। আপনার সামনে আসলেই না আমি কিছু করব? আমি তো আপনার সামনেই আসব না, তাহলে কোন ভুল করার তো সম্ভাবনাই নেই। আরে আদৃত, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কণ্ঠ অনুসরণ করে দুজনেই পাশে তাকাল। পাশে তাকিয়ে স্যারকে দেখতে পেয়ে আদৃত হালকা হেসে সালাম দিয়ে তার কাছে যায়। তারপর স্যার এর সঙ্গে কথা বলতে থাকে। অন্যদিকে অবাক হয়ে তাদের এই কথাবার্তা শুনছে ঈশা, বুঝতে পারছে না স্যার ওনাকে কি করে চেনে। জয়নাল স্যার ঈশার অনেক পছন্দের একজন শিক্ষক, যদিও তিনি কলেজের ক্লাস নেন, তবে মাঝে মাঝে প্রক্সি ক্লাসে 9-10 এর ক্লাস নিতেও আসে। কিছুক্ষণ কথা বলার পর স্যার ঈশার দিকে তাকিয়ে বলে, কাম হেয়ার ঈশা।
স্যারের কথায় ঈশা কিছুটা এগোল। স্যার এবার আদৃতকে দেখিয়ে বললেন, পরিচিত হও ওর সঙ্গে, ও হলো আদৃত। তোমাদেরকে আগেও বলেছি ওর কথা, মাই ফেভারিট স্টুডেন্ট। স্যারের কথায় ঈশার মনে পড়ল, স্যার যখন ওদের ক্লাসে এসেছেন তখন মাঝেমধ্যেই তার এক স্টুডেন্ট এর প্রশংসা করতেন। তার মানে আদৃতই সেই স্টুডেন্ট। ঈশার ভাবনার মাঝে স্যার আবারও বললেন, প্রচুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অল টাইম ক্লাসে টপ করত। অবশ্য আমি এত পরিচয় দিচ্ছি কেন, তোমার তো চেনার কথা ওকে। এত ভালো গান গায়, এত পপুলার। নিজের এত প্রশংসা শুনতে ভালো লাগছে না আদৃত এর। তাই স্যার এর উদ্দেশ্যে বলল, স্যার একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, নাই বা বললাম, কিন্তু তোমাকে তো আজকাল কলেজে দেখাই যায় না। টিচারদের ও তো একদম ভুলেই গেছো বোধ হয়। তেমন কিছু না স্যার, আসলে একটু বিজি থাকা হয় তাই আর কি, আসা হয় না। এতক্ষণে মোহনাও সেখানে এসে পৌঁছেছে। আদৃতকে দেখে তার কাছে যেতে যাবে তখনই ঈশা তার হাত চেপে ধরে আটকে দেয়। মোহনাও এবার স্যারকে খেয়াল করে আর এগোয়নি। ঈশার এখানে থাকতে একদম ভাল লাগছে না, কিন্তু স্যার এর সামনে থেকে এভাবে চলেও যেতে পারছে না। তা তুমি কি একাই এসেছো নাকি? না স্যার, সায়ানও এসে। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা আসলেই ভেঙে গেল বোধ হয়। আদৃত এর কথার মাঝেই সায়ান এক হাত কোমরে রেখে খোঁড়াতে খোঁড়াতে সেখানে উপস্থিত হয়। সায়ানকে এই অবস্থায় দেখে আদৃত তার কাছে গিয়ে ভ্রুকুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে প্রেগন্যান্ট মহিলাদের মতো হাঁটছিস কেন? আরে আর বলিস না, একটা হাতি। সায়ানের চোখ যায় মোহনার দিকে, দাঁতে দাঁত চেপে তার দিকে তাকিয়ে আছে সে। সায়ান চোখ সরিয়ে শুধু বলল, একটু পড়ে গেছিলাম। সায়ান চাইলেই বলতে পারত মোহনার কথা, কিন্তু সেটা বললে আদৃত আরও তার উপরেই হাসবে। আরও স্যার এর সামনে লজ্জায় পড়তে হবে। সেই ভেবে চুপ করে গেছে। ঈশা একবার জহুরি চোখে মোহনার দিকে তাকালো, তার হাবভাব ঠিক সুবিধার লাগছে না ঈশার কাছে। স্যার এবার নিজের চশমাটা ঠিক করে আদৃত এর সামনে এসে বললেন, আদৃত, তোমার ফোন নম্বরটা দিয়ে যাও তো। সামনেই ওদের ফেয়ারওয়েল আছে, তোমাকে এবার আসতেই হবে। আমাদের কলেজের স্টুডেন্টই যখন এত ভালো সিঙ্গার, সেখানে অন্য লোক আনার কি প্রয়োজন? আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, নম্বরটা দিয়ে যাও। ঈশা বড় বড় চোখ করে তাকিয়ে ছুটে এলো স্যার এর সামনে। তারপর বলল, কেন স্যার? আমাদের স্কুলে তো আগে কখনো ফেয়ারওয়েলে বাহিরে থেকে সিঙ্গার আনা হয়নি, এবার তাহলে কি প্রয়োজন? আরে বাহিরে থেকে কোথায়? আদৃত তো আমাদের কলেজেরই এক্স স্টুডেন্ট, আমি বলবো প্রিন্সিপাল স্যার এর কাছে। স্যারও নিশ্চয়ই খুব খুশি হবেন। আদৃত প্রথমে না বলতে চাইলেও ঈশার এমন কথা শুনে সে আরও আগ্রহ নিয়ে বলল, কেন নয় স্যার, আপনি যখন বলেছেন আমি অবশ্যই থাকার চেষ্টা করব। শুধু ডেটটা একটু আগে জানাবেন, তাহলে আর অন্য কোথাও শিডিউল রাখব না সেদিন। তারপর নিজের পকেট থেকে একটা কার্ড বের করে বলল, স্যার এখানে আমার নম্বর আছে। স্যার কার্ডটা নিয়ে চলে গেলেন সেখান থেকে। মোহনা তো খুশিতে পারলে এখানেই নাচা শুরু করে দেয়, কিভাবে সাজবে সেদিন সেই প্ল্যানিং করতে শুরু করে দিয়েছে সে। অন্যদিকে ঈশার এতক্ষণ ধরে করা ভাবনার উপর আদৃত যেন এক বালতি পানি ঢেলে দিল। কোথায় ভাবল এই লোকের সামনেই আসবে না, সেখানে ফেয়ারওয়েল এর দিনও নাকি ইনি থাকবেন। কলেজ টাইম হওয়ায় খুব বেশি স্টুডেন্ট ছিল না মাঠে। তবুও অল্প কয়েকজন ছিল, আর তারাই আদৃতকে দেখে ছুটে এসেছে।
সবার একটাই কথা, আদৃত এর এখন অন্তত একটা গান শোনাতেই হবে। আদৃত শুরুতে আপত্তি জানালেও সবার জোরাজুরিতে রাজি হল সে। আর সায়ান একটা গাছের নিচে বসে নিজের কোমরের চিন্তা করে চলেছে। আদৃত বাকিদের সাথে গান গাইতে একটু পাশে যেতেই মোহনাও অতি উৎসাহ নিয়ে সেদিকে যেতে লাগল। ঈশা তৎক্ষণাৎ তার হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? স্যার পড়ানো শুরু করে দেবে, জলদি চল, এখন ওনার গান শুনতে হবে না। মোহনা হাতটা ছাড়িয়ে বলল, আরে ধুর, তুই কর গিয়ে টাকলা স্যারের ক্লাস। এমন সুবর্ণ সুযোগ কেউ মিস করে নাকি? তুই গেলে যা, আমি যাব না। কথাটা বলেই মোহনা সেদিকে ছুটল। ঈশার ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে সেদিকে যেতে হল। আদৃত একটা গাছের নিচে গিটার হাতে দিয়ে বসেছে, আর বাকিরা সকলে তার সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে। ঈশাও সেখানে এসে কিছুটা দূরত্ব রেখে দাঁড়াল। আদৃত অধিকাংশ সময় চোখ বন্ধ করেই গান গায়, চেষ্টা করে বাহ্যিক জগতের সব চিন্তা থেকে বেরিয়ে আসার। এবার ও তাই করল। সে চোখ বন্ধ করে গিটারে সুর তুলে গাইতে লাগল। কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যত জোছনা নিলাম, নিয়মে অনিয়মে, দহনে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম, কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যত জোছনা নিলাম, ভেতরে বাহিরে, দহনে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম, চোখে জল নোনাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে, আলোদের পিয়ানে, সোডিয়াম নিয়ানে, যেন সবই কোথায় হারিয়ে, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, পুরোটাই সংক্ষেপিত। সকলে একসঙ্গে হাততালি দিয়ে উঠল। মোহনা তো গান শুনে সেন্সলেস হয়ে যায়নি, ভাগ্য ভালো। অনেকে আদৃত এর সাথে কথা বলতে লাগল, কেউ কেউ তার অটোগ্রাফ চাইতে লাগল। আর ঈশা, সে যে কোন ঘোরের মধ্যে চলে গেছে নিজেই জানে না। এক ধ্যানে তাকিয়ে রইল আদৃত এর দিকে। আদৃত ঘড়ির দিকে তাকিয়ে দেখল অনেক বেশি বেজে গেছে। একবার ঈশার দিকে তাকিয়ে বাকি সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল সে। মোহনার ডাকে এবার ধ্যান ভাঙল ঈশার। সঙ্গে সঙ্গে কিছু একটা মাথায় আসতেই গেটের দিকে তাকিয়ে দেখল আদৃত আর সায়ান অলরেডি বাইক নিয়ে চলে যাচ্ছে। মাথায় হাত চলে গেল ঈশার। হতাশ কণ্ঠে বলল, এ জীবনে বোধ হয় তোর আর ওনার সঙ্গে সেলফি তোলাই হবে না রে ঈশা। কি এমন সারপ্রাইজ দেবে তুমি যা আমাদের কাউকে বলা যায় না? ফোন থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকালো নীরব। তারপর মুচকি হেসে বলল, সারপ্রাইজ যখন দেব তখন ঠিকই দেখতে পাবি। ভেঙচি কেটে বেঞ্চে বসে পড়ে ঈশা। পরের সপ্তাহে তাদের বিদায় অনুষ্ঠান, তার জন্যই সবাই নাচ, গান, অভিনয়ের প্র্যাকটিস করছে। ঈশা বরাবরই নাচে পারদর্শী, তবে গানের দিক থেকেও পিছিয়ে নয় সে। যে কোনো প্রোগ্রামে তাকে গান নাচ দুটোই করতে হয়, এবারেও তার ব্যতিক্রম নয়। তবে তার ইচ্ছে নীরবের সাথে একসঙ্গে গান গাইবে। এটা ঈশার কাছে অনেক বড় ব্যাপার হলেও নীরব এবং বাকিদের কাছে তেমন একটা বড় ব্যাপার নয়। ঈশার অতি চেষ্টা করেও নীরবের ফোনটা দেখতে পারছে না। অবশেষে একটু পিছনে গিয়ে দেখতে নেবে, তখনই নীরব ফোনটা সরিয়ে নিয়ে তার দিকে তাকিয়ে বলে, তুই আবার জাসুসি করা কবে থেকে শুরু করলি রে ঈশা? অনেকক্ষণ ধরে দেখছি আমার ফোনের উপর নজর তোর, চুরি টুরি করার প্ল্যান করছিস নাকি? আমার বয়ই গেছে তোমার ফোন চুরি করতে। তোমার ফোন কি সোনা নাকি যে আমি চুরি করতে যাব? আর সোনা হলেই বাকি, আমার তো ওসব গয়নার উপর কোন আকর্ষণই নেই।
আমার জামাই না অনেক ভাগ্যবতী, না মানে ভাগ্যবান যে আমার মতো একটা বউ পাবে। কোনো সোনা গয়না কিনে দিতে হবে না, ওর টাকাও বেঁচে যাবে। আর থামো ভাই, মাফ চাই, দোয়াও চাই। তোর এই স্পিকার দয়া করে অফ কর। আমি বুঝেছি তুই আমার ফোনের কিচ্ছু করবি না। ঈশা এবার চুপ করে আবার বেঞ্চে গিয়ে বসল। অমনি সেখানে বিভিন্ন স্টাইলে কাঁদতে কাঁদতে মোহনা হাজির হল। একবার টিস্যু দিয়ে চোখ মোছার প্র্যাকটিস করছে, আবার হাত পা ছড়িয়ে কাদার প্র্যাকটিস করছে। ঈশাকে ধরে কাঁদতে কাঁদতে যেই ওর গায়ের উপর পড়তে নিবে তখনই ঈশা ওকে সোজা করে দাঁড় করিয়ে ধমক দিয়ে বলে, তোর সমস্যাটা কি? হ্যাঁ, কখন থেকে দেখতেছি মরা কান্না কাঁদতাছোস। এমন একটা ভাব করতেছিস যেন তোর জামাই ডিভোর্স দিয়ে চলে গেছে। মোহনা নিজের নাটক বাদ দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুই বুঝতে পারতেছিস না, কান্নার ওনা অনেকগুলো ভ্যারিয়েশন আছে। আর আমাকে এমনভাবে কাঁদতে হবে যেন আমার উপর ছেলেরা ক্রাশ খেয়ে যায়, আর আমার কাছে এসে চোখ মুছিয়ে দিয়ে বলে, প্লিজ মেহু, ডোন্ট ক্রাই। মোহনার কথা শুনে রুমে থাকা সবাই হো হো করে হাসতে লাগল। মোহনা আর ঈশা থাকা মানে সেই জায়গাটা কমেডি দিয়েই ভর্তি থাকবে। ঈশা একবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন আসি। হ্যাঁ, আম্মু আজকে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। মোহনা, তুই তো তোর আন্টির বাসায় যাবি তাই না? তাহলে আমি একাই গেলাম, টাটা গাইস। কথাটা বলে ঈশা বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। তার বাসা এখান থেকে বেশি দূরে না, তাই একা যেতে কোনো সমস্যা হয় না তার। ঈশা বেশ খানিকটা রাস্তা পার করে এসেছে, আর কিছু দূর গেলেই তার বাড়ি। ঈশা রাস্তার একপাশ দিয়ে হাঁটতে হাঁটতে অপর পাশে চোখ পড়তেই দেখল একজন মহিলা রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন, প্রায় অর্ধেকের বেশি পথ চলেও এসেছেন তিনি। এমন সময় পাশ থেকে দ্রুতগতিতে একটি বাইক আসতে দেখে সেই মহিলা খানিকটা ঘাবড়ে গিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। ঈশা তার অবস্থা বুঝতে পেরে তার হাত ধরে টান দিয়ে রাস্তার পাশে নিয়ে আসে। বাইকটা সেই জায়গায় আসার পরেই বাইকে থাকা লোকটা খানিকটা ধমকের সুরে বলে, দেখে রাস্তা পার হতে পারেন না? এখন কিছু একটা হয়ে গেলে তো দোষ আমারই হতো। কথাটা বলেই লোকটা বাইক নিয়ে চলে যায় সেখান থেকে। ঈশা বুঝতে পারে সেই মহিলা বেশ ভয় পেয়ে আছে। তাই সে খানিকটা নরম সুরে বলে, একটু দেখে চলবে তো, এখনই কত বড় দুর্ঘটনা ঘটে যেত বলতো। সেই মহিলা ঈশার দিকে এক নজর তাকায়, তবে কিছু বলতে পারে না। ঈশা নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে তার সামনে দিয়ে বলে, পানিটা খাও, এত অস্থির হচ্ছ কেন? হুম, কিছু হয়নি তো নাকি? এটাই অনেক, নাও খাও। মহিলাটি ঈশার হাত থেকে বোতলটা নিয়ে কিছুটা পানি খেল, এবার সে কিছুটা শান্ত হল। ঈশার দিকে বোতলটা এগিয়ে দিয়ে তার মাথায় হাত দিয়ে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেই মা, আমার জীবন বাঁচালে তুমি। সে এবার খানিকটা হতাশ হয়ে বলল, অবশ্য না বাঁচলেই বা কি হতো? ঈশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন কথা বলছো যে? আচ্ছা বাদ দাও, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর ঠিক। তোমার বাড়ি কি এদিকেই? তাহলে বলো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। মহিলা তাচ্ছিল্যের সুরে হেসে বলল, আমার আবার বাড়ি? হা, আমার যে কোনো বাড়ি নেই মা। তাহলে তুমি থাকো কোথায়? সেই মহিলা কিছুটা সামনে একটা আশ্রমের দিকে ইশারা করে বললে, ওই যে আশ্রমটা দেখছো, আপাতত ওটাই আমার বাড়ি। ঈশা মহিলার দিকে লক্ষ্য করে দেখল তার বয়স খুব একটা বেশি নয়। ঈশা কিছু একটা জিজ্ঞেস করতে যাবে তখনই তার মনে পড়ে বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আরও দেরি করলে নিশ্চয়ই একগাদা বকা শুনতে হবে। ঈশা মহিলার দু কাঁধে হাত রেখে বলল, তোমার সাথে আমি অন্য একদিন কথা বলতে আসবো। হ্যাঁ।
বড্ড দেরি হয়ে গেছে, আজ বরং আমি আসি আন্টিমনি, টাটা টাটা। কথাটা বলেই বড় বড় পা ফেলে বাড়ির দিকে চলে গেল ঈশা। সকালবেলা জিম থেকে ফিরে এসে নিজের ব্রেকফাস্ট সেরে নিল আদৃত। বেডরুমে এসে বারান্দার দিকে তাকাতেই বাহিরের মিষ্টি রোদ চোখে এসে পড়ল তার। অতঃপর নিজের ফোন আর দূরবীন টানিয়ে ছাদে চলে এলো সে। ছাদের উপর থেকে আশেপাশের অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। 12তলা ছাদের উপর থেকে অনেক দূরের এলাকাও দেখা যায়। আর ছাদে এলে দূরবীন দিয়ে আশেপাশের ভিউ দেখা আদৃত এর অভ্যাস। আজও তার ব্যতিক্রম হল না। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দূরবীন এর মাধ্যমে আকাশে উড়তে থাকা পাখিগুলোকে দেখতে লাগল সে। এভাবেই একটা পাখিকে মার্ক করতে করতে ধীরে ধীরে একটা বাড়ির ছাদে চোখ পড়ল তার। খুবই সূক্ষ্মভাবে একটি মেয়েকে দেখা যাচ্ছে। যদিও তার মুখ দেখা যাচ্ছে না, সম্ভবত অন্যদিকে তাকিয়ে নাচ করছে সে, পরনে তার লাল রঙের শাড়ি। চুলগুলো উঁচু করে খোপা করা। আদৃত একদৃষ্টিতে তাকিয়ে মেয়েটার নাচ দেখতে লাগল, নিজের অজান্তেই মেয়েটার মুখ দেখার ভীষণ ইচ্ছে হল তার। তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি, আর তুই কিনা এখানে দাঁড়িয়ে আছিস। ছাদে এসে হাঁপাতে হাঁপাতে কোমরে হাত দিয়ে কথাটা বলল সায়ান। সায়ানের কথা শুনে আদৃত চোখ থেকে দূরবীনটা সরিয়ে একনজর সায়ানের দিকে তাকাল। আবারও সেই ছাদের দিকে নজর দিল সে, তবে কাউকেই দেখতে পেল না। মুখ থেকে বিরক্তিসূচক ছিট আওয়াজ বেরিয়ে এলো আদৃত এর। পরক্ষণেই নিজের কাজে অবাক হল সে। মনে মনে নিজেকে প্রশ্ন করল, হোয়াটস রং উইথ মি? এভাবে একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম আমি। আদৃতকে নিজের ভাবনায় মগ্ন থাকতে দেখে সায়ান তার কাছে এসে বলল, কিরে ভাই, কোন দুনিয়ায় হারিয়ে গেলি? আদৃত নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে 2 আঙুল দিয়ে কপালে স্লাইড করে বলল, তেমন কিছু না। তুই বল, সকাল সকাল এখানে কিছু হয়েছে? সায়ান কপালে হাত দিয়ে বলল, তোর কি স্মৃতিশক্তিও কমতে শুরু করলো ভাই? আমি না তোরে কাল রাতেই বললাম পূর্ণকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব, এর মধ্যেই ভুইলা গেলি? আসলে হাফ ঘুমের মধ্যে দেখেছিলাম তো, তাই মনে ছিল না। আচ্ছা তুই নিচে গিয়ে দাঁড়া, আমি জাস্ট 5 মিনিটে আসছি। তুই শিওর পূর্ণ আসবে? দেখো কিন্তু আমার সঙ্গে কোন যোগাযোগ করেনি। ড্রাইভ করার মাঝেই সামনের দিকে তাকিয়ে কথাটা বলল আদৃত। সায়ান ফোন থেকে চোখ সরিয়ে আদৃত এর দিকে তাকিয়ে বলল, শিওর? ও যখন একবার বলেছে আসবে তখন আসবেই। আদৃত আর কিছু না বলে ড্রাইভ করাই মনোযোগ দিল। আদৃত, সায়ান, পূর্ণ তিনজনই কলেজ ফ্রেন্ড। পূর্ণ ওদের থেকে 1 বছরের সিনিয়র হলেও তাদের আচরণে কেউ সেটা বুঝতে পারবে না। আদৃত ভার্সিটি লাইফ থেকেই গানবাজনা করছে, অনার্স শেষ করার পর বাবার বিজনেসেও জয়েন্ট করে। সায়ানের চাকরি করাটা কখনোই পছন্দ ছিল না, তাই সে বাড়িতে থেকেই ফ্রিল্যান্সিং করে। ছোটবেলা থেকে পূর্ণর ইচ্ছে ডিটেকটিভ হওয়ার, সেই কাজই করছে সে। নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্যই মাঝে মধ্যে তাকে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়, যা সে এবং তার অ্যাসিস্ট্যান্টরা ছাড়া আর কেউ জানে না বললেই চলে। এমনই আজ সে কোন দেশ থেকে আসছে সেটাও জানা নেই কারো। এয়ারপোর্টে এসে অপেক্ষা করছে আদৃত, সায়ান। আদৃত এর একটা কল আসায় সে উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলতে লাগল। আর সায়ান বরাবরের মতোই ফোনের মাঝে ডুবে রইল। ইদানিং তাকে একটু বেশিই ফোনের সাথে দেখা যাচ্ছে, বিষয়টা নিয়ে খুব বেশি ভাবেনি আদৃত। মুঝে ওয়েলকাম নেহি কারোগে কেয়া? পূর্ণর কণ্ঠস্বর শুনে সায়ান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে।
আদৃত ফোন কেটে দিয়ে পূর্ণর দিকে তাকিয়ে মুচকি হাসে। পূর্ণ ও সায়ানকে জড়িয়ে ধরে আদৃত এর দিকে তাকায়। তারপর নিজে থেকে গিয়ে আদৃতকে জড়িয়ে ধরে বলে, হোয়াটস আপ ব্রো, তুই বল। পূর্ণ আদৃত এর কাঁধে হাত রেখে বলে, চলছে বেশ ভালোই। সায়ান এবার পূর্ণর সামনে এসে ভ্রু নাচিয়ে বলে, তা মামা কোন কোন দেশে ঘুরলা? নিশ্চয়ই অনেক ধরনের মেয়ে দেখছোস, বল এবার তোর বিয়া খাইতাছি কবে? পূর্ণ একনজর আদৃত এর দিকে তাকিয়ে দেখল সেও তার দিকে তাকিয়ে আছে। পূর্ণ কিছু বলল না, আদৃত দুজনের উদ্দেশ্যে বলল, কথা পরে হবে, আগে বাসায় চল। পূর্ণর দিকে তাকিয়ে বলল, কি, তুই আমার সাথে যাবি তো? হ্যাঁ, আজকে এখানেই থাকবো, কাল একবার বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সাথে দেখা করে আসব। সবাই এবার গাড়িতে গিয়ে বসল। সায়ান মনের আনন্দে একের পর এক প্রশ্ন করতে লাগল, এতদিন পর বন্ধুকে পেয়েছে। সায়ান বরাবরই অনেক হাসিখুশি মানুষ, বন্ধুমহল সে একাই মাতিয়ে রাখতে পারে। তবে পূর্ণ আর আদৃত এর মধ্যে কিছুটা মিল রয়েছে, কেউই খুব বেশি কথা বলে না। এই শাড়ি পরে নাচতে গিয়ে যদি আমি পড়ে যাই, পড়ে গিয়ে যদি আমার পা ভেঙে যায়, তারপর যদি আমাকে বিছানায় শুয়ে থাকতে হয়, আমি যদি কোনো পড়াশোনা না করতে পারি, তখন কিভাবে পরীক্ষা দিব বলতো? অতি চিন্তিত সুরে কথাটা বলল ঈশা। ফাইজা মুচকি হেসে তার সামনে বসে বলল, এমনভাবে বলছিস যেন আগে কখনো শাড়ি পরে নাচ করিস নি তুই। ব্যাপারটা তেমন না, আসলে আমি অলওয়েজ একটু অ্যাডভান্স চিন্তা করি তো, তাই আর কি। ঈশার কথায় সে নিজে এবং ফাইজা দুজনেই হাসতে লাগল। এমন সময় নিচ থেকে রুকসানা পারভীন রাগী সুরে বললেন, তোরা কি সারাদিন ছাদেই থাকবি? তাহলে আমি আর কাল থেকে নাস্তাই বানাবো না। এই রে ঈশা, ছোট আম্মু সেই খেপেছে। চলো চলো নিচে যাই। কথাটা বলেই ফাইজা আর ঈশা দ্রুত নিচে চলে যায়। ফাইজা রুকসানার এমন আকস্মিক রাগের কারণ বুঝতে না পেরে তার কাছে গিয়ে বলে, কি হলো বলতো ছোট আম্মু? ছোট আব্বু কি আবারও আসার ডেট পিছিয়েছে নাকি? রুকসানা হাতের চামচটা ঠাস করে টেবিলে রেখে বললেন, ওনার কথা একদম বলবি না আমার সামনে। সারা জীবন খালি কাজই করে গেলেন উনি, পরিবার বলতে যে কিছু আছে ওনার এটা তো উনি ভুলেই গেছেন। ফাইজা পিছন রুকসানার গলা জড়িয়ে ধরে বলল, আহারে, খুব মিস করছো বুঝি ছোট আব্বুকে? থাক আর করো না, ছোট আব্বুও নিশ্চয়ই সবাইকে মিস করছে কিন্তু কাজের প্রেসারে আসতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি বরং ছোট আব্বুকে ফোন করে বলবো যতই কাজ থাকুক না কেন খুব তাড়াতাড়ি চলে আসতে। এবার খুশি? আর খুশি যাক, বাদ দে। তুই বল, তোর আম্মু আব্বু যে তোর বিয়ের জন্য পাত্র খুঁজছে জানিস? ফাইজা রুকসানার গলা ছেড়ে দিয়ে অবাক চোখে তার দিকে তাকাল। রুকসানা নিজের কাজ করতে করতে বললেন, আমি যদি বলেছি এখনকার ছেলেমেয়েদের জন্য আবার পাত্র দেখতে হয় নাকি? তারা নিজেরাই পছন্দ করে আনবে, তোর তেমন কোনো পছন্দ থাকলে বলতে পারিস আমাকে। আমি তোর আম্মুকে ঠিক বুঝিয়ে নিতে পারব। ফাইজা এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, না, আমার তেমন কিছুই নেই। কিন্তু তুমি প্লিজ আম্মু আব্বুকে বলো আমি এখনই বিয়ে করতে চাই না। আচ্ছা আচ্ছা, তা না হয় বলবো। কিন্তু আর কিছু বলতে পারলেন না রুকসানা, তার আগেই ফাইজা দৌড়ে নিজের ঘরে চলে গেল। রুকসানাও আর মাথা ঘামালেন না, ভাবলেন হয়তোবা লজ্জা পেয়েছে তাই পালিয়ে গেল। ওই তুই সারাদিন ফোনের মধ্যে ঢুকে কি করছিস বলতো?
দেখি তোর ফোনটা দে। কথাটা বলে সায়ানের হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে নিল আদৃত। তারপর ফোনটা দেখে হা করে সায়ানের দিকে তাকিয়ে রইল। আদৃতকে চুপ করে থাকতে দেখে পূর্ণ ওর হাত থেকে ফোনটা নিল। এবার দুজন দুজনের দিকে তাকিয়ে বলল, অ্যাঞ্জেল মিম। কথাটা বলে দুজন একসঙ্গে হাসতে লাগল। সায়ান কিছুটা লজ্জা পেয়ে ফোনটা এক টানে নিয়ে নিল। পূর্ণ হাসতে হাসতে বলল, তুই আর ঠিক হলি না সায়ান। এই দিনে এসেও সেই আদিকালের জাতীয় আইডির সাথে চ্যাট করছিস। এই ব্যাটা, তুই জানো সেটা ছেলে নাকি মেয়ে? যাই হোক না কেন, দুইটা মিষ্টি মিষ্টি কথা যে বলে এটাই অনেক। একটা তো গার্লফ্রেন্ড জোগাড় করে দিতে পারলি না, বন্ধু নামের কলঙ্ক হয়ে আবার মজা নিতে আসছে। হা। আদৃত ব্যালকনির দিকে যেতে যেতে বলল, তুই থাক তোর অ্যাঞ্জেল মিমকে নিয়ে, 2 দিন পর আবার মরা কান্না কাঁদতে আসিস না তাহলেই হবে। আদৃত ব্যালকনিতে যাওয়ার পর পূর্ণ দুহাতে দুটো কফির মগ নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়। আদৃত মগটা হাতে নিতেই পূর্ণ জিজ্ঞেস করে, তা মিস্টার আদৃত মেহরাজ, বিয়ে করছেন না কেন? এত মেয়ে যে আপনার অপেক্ষায় বসে আছে। আদৃত বিরক্তিসূচক চোখে তাকিয়ে কফিতে সিপ দিয়ে বলল, তুই আবার কবে থেকে সায়ানের মতো প্রশ্ন করা শুরু করলি? পূর্ণ সামান্য হাসল। আদৃত পূর্ণর দিকে তাকিয়ে বলল, তুই বিয়ে করছিস না কেন? পছন্দ হচ্ছে না। আদৃত পূর্ণর দিকে ঘুরে বলল, পছন্দ হচ্ছে না নাকি পছন্দ করতে চাচ্ছিস না? জানি উত্তর দিবি না। সত্যি করে একটা কথা বল তো, ফাইজাকে তুই ভালোবাসিস না? পূর্ণ কেবলই দীর্ঘশ্বাস ছাড়ল। আদৃত তাচ্ছিল্যের সুরে হেসে কিছু বলতে যাবে তার আগেই পূর্ণ বলে উঠল, বাস্তবতা এত সহজ নয় আদি। কিন্তু তুই তো আরো বেশি কঠিন বানিয়েছিস। মেয়েটা তো কোন ভুল করেনি, তুই ওকে এতটা কষ্ট না দিলেও পারতি। পূর্ণ আদৃত এর দিকে তাকিয়ে ওর কাঁধে হাত দিয়ে সামান্য হেসে বলল, ভালোর জন্য হলেও মাঝেমধ্যে কাউকে কষ্ট দিতে হয়। নিজে কখনো কাউকে মন থেকে ভালোবাসলে ব্যাপারটা বুঝতে পারবি। কথাটা বলেই পূর্ণ ঘরে চলে গেল। আদৃত পূর্ণর বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগল। হঠাৎ করেই যেন সকালের সেই মেয়েটার কথা মাথায় এলো আদৃত এর। নিজের উপর বিরক্ত হয়ে মনে মনে বলল, কি হচ্ছে আমার সঙ্গে এসব? কেন বারবার সেই মেয়েটার কথা মনে পড়ছে আমার? কফির মগটা পাশে রেখে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল আদৃত। সিগারেটের ধোঁয়া ছাড়তেই তার অবাধ্য মনে আবারও চিন্তা এলো, মেয়েটা কি রোজ ছাদে আসে? দীর্ঘ 30 মিনিট যাবৎ দূরবীন নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে আদৃত। কোন বাড়ির ছাদে যে মেয়েটাকে দেখেছিল তাও ঠিক মনে করতে পারছে না। তাই একই দিকে নজর রাখছে, যদি সেই মেয়েটি আসে। নিজের এরূপ কাজে আদৃত ভীষণ বিরক্ত হচ্ছে। একটা মেয়েকে দেখার জন্য তার মন এতটা উতলা হয়ে উঠছে কেন? বারবার নিজেকে আটকানো চেষ্টা করেও পারছে না, যেখানে মেয়েটার মুখ অবধি দেখেনি সে। আরও 10 মিনিট পার হয়ে যাওয়ার পর আদৃত বুঝতে পারে হয়তোবা আজ আর মেয়েটি আসবে না ছাদে। অতঃপর মেয়েটির দেখা না পেয়েই নিজের ফ্ল্যাটে চলে আসে সে। পূর্ণ সকাল সকালই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর সায়ান ও নিজের বাড়িতে চলে গেছে। আদৃত এর বাসায় যে মহিলা কাজ করে তিনিও চলে এসেছেন। আদৃত ঢাকাতে আসার পর থেকেই তিনি এখানে কাজ করছেন। আদৃত তার কাছে ফ্ল্যাটের চাবিও দিয়ে রেখেছে, কেননা অনেক সময়ই আদৃত বাসায় থাকে না। আন্টি নিজের মতো এসে সব কাজ করে দিয়ে যায়। আদৃত ফ্ল্যাটে এসে আগে শাওয়ার নিয়ে নেয়।
তারপর রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কতবার বলবো আম্মু, আমার ডিম খেতে ভালো লাগে না। ডাইনিং টেবিলে বসে মুখ ফুলিয়ে কথাটা বলল ঈশা। রুকসানা পারভীন খুন্তি হাতে নিয়ে তার সামনে এসে বললেন, একদম বাচ্চাদের মতো খাওয়া নিয়ে টালবাহানা করবি না ঈশা। ঈশা ঠোঁট উল্টিয়ে বলল, তুমি কি চাও আমি ডিম খেয়ে পরীক্ষায় ও ডিম নিয়ে আসি? পড়াশোনা না করলে এমনিতেও ডিমই পাবি। এখন চুপচাপ খেয়ে নে, না হলে। রাগ করো কেন, খাচ্ছি তো আমি। কথাটা বলেই মুখ গোমরা করে খেতে লাগল ঈশা। খাওয়া শেষে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, ফাইজা আপু চলে গেছে। হ্যাঁ, ওর নাকি ভার্সিটিতে কাজ আছে তাই চলে গেল। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল ঈশা। দুপুর 12টা বাজে। ঈশা পড়া শেষ করে একা একাই বাড়ি ফিরছে। মোহনার একটু শরীর খারাপ থাকায় সে আসতে পারেনি আজকে, তাই একা একাই যেতে হচ্ছে ঈশাকে। বাড়ির কাছাকাছি রাস্তা দিয়ে যেতে যেতে ঈশার চোখ পড়ল পাশের আশ্রমের দিকে। আশ্রমের দিকে তাকাতেই সেদিনের সেই মহিলাকে দেখতে পেল সে। ঈশা ঠোঁটের কোণে হাসির রেখা টেনে সেদিকে পা বাড়াল। হাই আন্টিমনি, কেমন আছো? আশ্রমের উঠোন ঝাড়ু দিচ্ছিলেন আয়েশা। ঈশার ডাকে তার দিকে তাকালেন তিনি, কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চিনতে পারলেন ঈশাকে। ঝাড়ুটা পাশে রেখে মুচকি হেসে ঈশার কাছে গিয়ে বললেন, আরে মা তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অলওয়েজ ভালো থাকি। বসতে বলবে না? আয়েশা ঈশার দিকে একটা চেয়ার টেনে দিলেন। নিজেও একটা চেয়ার এনে বসলেন তার পাশে। ঈশা চেয়ারে বসে চারদিকে তাকিয়ে দেখতে লাগল। তারপর আয়েশার দিকে তাকিয়ে বলল, এখানে তো অনেক বয়স্ক লোকজন থাকে, তাহলে তুমি এখানে থাকছো কেন? আয়েশা নিজের চশমাটা টেনে বললেন, আমি এখানে টুকটাক কাজ করি, সেই সূত্রেই থাকতে পারি এখানে। তোমার বাড়ির লোকজন? আমার বাড়ি? হাসালে মা, বাড়ি থাকলে বুঝি এখানে থাকতাম আমি? তোমার কোনো ছেলে মেয়েও নেই বুঝি? আয়েশা খানিকটা হকচকিয়ে উঠলেন। আশেপাশে তাকিয়ে নজর লুকিয়ে ধীর কণ্ঠে বললেন, না নেই। ঈশার খুব খারাপ লাগলো আয়েশার জন্য। আয়েশা ঈশার দিকে তাকিয়ে বললেন, তোমার নামটাই তো জানা হলো না মা। হ্যাঁ তাই তো, আমার নাম ইশরাত আঞ্জুম ঈশা। সবাই ঈশা বলেই ডাকে। ভারী মিষ্টি নাম তোমার। হঠাৎ কেউ একজন আয়েশাকে ডাক দিতেই আয়েশা ঈশার দিকে তাকিয়ে বলল, আমার আজ একটু কাজ আছে মা, অন্য একদিন এসো তুমি। হ্যাঁ ঠিক আছে আন্টিমনি, অবশ্যই আসব। আয়েশা ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভিতরে চলে গেল। ঈশাও নিজের ব্যাগ নিয়ে বাড়ির দিকে পা বাড়াল। টেবিলের উপর হাত রেখে মাথা চেপে ধরে বসে আছে আদৃত। তার সামনে অনেকগুলো ফাইল এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। কিছুতেই কাজে কনসেন্ট্রেট করতে পারছে না আদৃত, বারবার সেই মেয়েটার নাচের দৃশ্যই চোখের সামনে ভেসে উঠছে। ফোনে কল আসতেই চিন্তা ভঙ্গ হয় আদৃত এর, ফোনটা সবসময় ভাইব্রেশন এই রাখে সে। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে ওঠে মিস্টার শাহাদাত নামটা। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে আদৃত এর। অনিচ্ছাকৃতভাবেই ফোনটা রিসিভ করে সে। কেমন আছিস বাবা? ভালো। একবার তো ফোন করে আমার খবরটাও নিতে পারিস। তেমন সম্পর্ক আপনার সঙ্গে আমার নেই। আপনার কিছু দরকার হলে বলুন। কিছু দরকার নেই আদি। তুই শুধু একবার বাড়িতে আয়।
এবার ঈদে আসছিস তো তুই? ইচ্ছে নেই। এভাবে বলিস না আদি। একটু ব্যস্ত আছি আমি। আর কিছু বলার আছে আপনার? না। হতাশ সুরে কথাটা বলে ফোনটা কেটে দিলেন শাহাদাত সাহেব। সোফায় বসে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। নিজের অপরাধের শাস্তিই পাচ্ছেন তিনি, নিজের ছেলে তাকে বাবা বলে ডাকে না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? নিজের কাজের জন্য অনুতপ্ত তিনি, অনেকবার ক্ষমাও চেয়েছেন আদৃত এর কাছে। কিন্তু আদৃত যে ছোটবেলা থেকে নিজের মায়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে আসছে। শত চেষ্টা করার পরও আদৃত তাকে ক্ষমা করেনি। চশমাটা খুলে চোখে জমে থাকা জলটুকু মুছলেন শাহাদাত সাহেব, আফসোস ছাড়া আর কিছুই করার নেই তার। সকাল থেকে স্কুলে এসে এদিক ওদিক ছোটাছুটি করছে ঈশা। অধিকাংশ স্টুডেন্ট স্কুল ড্রেসে এলেও ঈশা আর বাকি কয়েকজন পারফর্ম করবে বলে সিভিল ড্রেসেই এসেছে। স্কুলে আসার পর থেকে নীরবের খোঁজ করে চলেছে ঈশা, তবে তার দেখা এখনো পাওয়া যায়নি। মোহনা স্কুল ড্রেসে এলেও তার মেকআপ দেখে যে কেউ মনে করবে সে যে কোনো পার্টিতে এসেছে। অনেকক্ষণ খোঁজ করার পর নীরবের দেখা পেল ঈশা। ফোনের দিকে তাকিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকল সে। নীরবকে আসতে দেখে ঈশা ছুটে যায় তার কাছে। তারপর খানিকটা রাগী সুরে বলে, আর আসার কি দরকার ছিল? একেবারে এসে স্টেজে উঠতে তাহলেই তো হতো। নীরব ফোনের দিকে তাকিয়েই হাঁটতে হাঁটতে বলল, আমার ঘুম অনেক ইম্পর্টেন্ট বুঝলি। ঈশা নীরবের পাশে হাঁটতে হাঁটতে বলল, ফোন থেকে একটু চোখটা সরাও তো। এভাবে ফোনের দিকে তাকিয়ে থাকলে তোমার চোখে সমস্যা হবে। আর চোখে সমস্যা হলে তোমার চোখে পাওয়ার চলে আসবে, তারপর তোমাকে চশমা পরতে হবে। আর চশমা পরলে মানুষ তোমাকে কানা বলে খ্যাপাবে। তারপর? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। হ্যাঁ তো বুঝে থাকলে ফোনটা রেখে প্র্যাকটিস করতে চলো। আরে বাবা, এখন আবার প্র্যাকটিস করার কি দরকার? এখন একবার রিহার্সাল না করছে যখন স্টেজে উঠে গান গাইতে নেব তখন মাঝখানে আটকে যাব। তুমি এক লাইন গাইবে আর আমি ভুল করে অন্য লাইন গেয়ে ফেললে। আর বলতে হবে না, চল। তুই আবার ফেয়ারওয়েল প্রোগ্রামে কবে থেকে গান গাওয়া শুরু করলি? আদৃত একটা জলপাই রঙের পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। পূর্ণর প্রশ্নে বিরক্তির সুরে বলে ওঠে, আমাদের কলেজেরই প্রোগ্রাম। জয়নাল স্যার এর মুখের উপর আমি আর আপত্তি জানাতে পারিনি বুঝলি। বুঝলাম। আদৃত চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে পূর্ণর দিকে তাকিয়ে বলল, বাই দা ওয়ে, তুই যাচ্ছিস তো আমাদের সাথে? যদিও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমার, বাট অনেক দিন হলো কলেজে যাওয়া হয় না। আমরা কি প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত বসে থাকব নাকি? কিছুক্ষণ থেকেই চলে আসব। ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি। আর সায়ান? আদৃত হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, ও তো বলল বাসা থেকেই চলে যাবে। দেখ গিয়ে এতক্ষণে হয়তো চলেও গেছে। এতদিন ধরে কান্নার প্র্যাকটিস করলেও আজ মোহনার একটুও কাঁদতে ইচ্ছে করছে না। এত সুন্দর করে সাজল, যদি কেঁদে কেটে সব মেকআপ নষ্টই করে ফেলে তাহলে আর লাভ কি হলো সাজার? ক্যামেরাম্যানকে সাথে নিয়েই পুরো মাঠে ঘুরে বেড়াচ্ছে মোহনা। কখনো গাছের সাথে দাঁড়িয়ে ছবি তুলছে, আবার কখনো স্টেজের আশেপাশে গিয়ে ছবি তুলছে। আপু, আপনি এখন পর্যন্ত কম করে হলেও 100টা ছবি তুলেছেন।
এবার অন্তত অন্যদের ছবি তুলতে দিন। আরে ভাইয়া, আপনি তুলুন তো ছবি, বাকিদেরটা অন্য কেউ তুলে নেবে। অন্তত 500 ছবি তো তুলতেই হবে। এর মধ্য থেকে 50টা ছবি যদি আমার পছন্দ হয় তাহলে সেগুলো আগামী 5 মাস যাবত একটা দুটো করে আপলোড দিতে হবে, আবার স্টোরিও দিতে হবে। আপনি তুলুন তো। কথাটা বলেই আরও বিভিন্ন পোজে ছবি তুলতে লাগলো মোহনা। সায়ান মাত্রই পিঠে গিটার ঝুলিয়ে চোখে সানগ্লাস দিয়ে খানিকটা হিরো হিরো ভাব নিয়ে প্রবেশ করল কলেজে। আজকে অন্তত একটা মেয়েকে তো ইমপ্রেস করতেই হবে তার। দূর থেকে মোহনাকে দেখতে পেয়েই সায়ানের সেদিনের ঘটনা মনে পড়ে যায়। মনে মনে ভাবে, এই মেয়ের জন্য আমাকে পুরো দুদিন কোমর ব্যথায় ভুগতে হয়েছে। এত সহজে তো ওকে ছেড়ে দেওয়া উচিত নয়। সায়ান মোহনাকে বিরক্ত করার উদ্দেশ্যে তার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর ফোনটা কানে ধরে জোরে জোরে বলল, বুঝলি আদি, আমি বোধহয় ভুল জায়গায় চলে এসেছি। কলেজে আসার বদলে কোনো পার্টিতে চলে এসেছি মনে হচ্ছে। কেন? আরে আমার আশেপাশে কিছু মানুষ মুখের উপর প্রায় কয়েকশো স্তূপ ময়দা মেখে এসেছে। হ্যাঁ হ্যাঁ, জোকারের চেয়ে কোনো অংশে কম নয়। মোহনা সেলফি তোলা বাদ দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সায়ানের দিকে। এসব কথা শুনে বেশ ভালোই বুঝতে পারল যে সায়ান তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। মোহনা মুখ ফুলিয়ে সায়ানের সামনে তুড়ি বাজাল। সায়ান তবুও না দেখার ভান করে আপন মনে কথা বলতে লাগল। মোহনা আবারও তুড়ি বাজিয়ে বলল, এই হ্যালো। সায়ান মোহনার দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝাল, আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। আচ্ছা আদি, কোন এক জোকার আমাকে ডাকছে বুঝলি, আমি একটু পরে কল করছি তোকে। এই আপনি জোকার কাকে বললেন? হ্যাঁ। সায়ান গা ছাড়া ভাব নিয়ে বলল, যাকে বলেছি সে ঠিকই বুঝেছে। সাহস তো কম নয় আপনার। কতক্ষণ ধরে আমাকে শুনিয়ে শুনিয়ে কিসব কথা বলে চলেছেন। সমস্যা কি আপনার? আমার আবার কি সমস্যা হবে? আমি তো যা দেখেছি তাই বলেছি। মানেটা কি? আপনি আমাকে জোকার বলছেন? শুধু জোকার নয়, সঙ্গে পাগলও মনে হচ্ছে। না হলে স্কুলে কেউ এভাবে ময়দা মেখে আসে না। আপনি নিজে একটা পাগল, শুধু পাগল নয়, মস্ত বড় পাগল। কথাটা বলেই মোহনা রেগে হনহন করে চলে গেল সেখান থেকে। মোহনাকে এমন রাগতে দেখে পিছনে দাঁড়িয়ে হাসতে লাগল সায়ান। মোহনাকে বিরক্ত করতে পেরে বেশ মজাই লাগছে তার। গেইটের সামনে দাঁড়িয়ে ফাইজার জন্য অপেক্ষা করছে ঈশা। নিজে তাড়াতাড়ি চলে আসায় সাজগোজ কিছুই করেনি সে। নিজের সাজ তার খুব বেশি পছন্দ হয় না, তাই ফাইজাকেই বলেছে সাজিয়ে দিতে। সরি, একটু দেরি হয়ে গেল। ঈশার সামনে এসে কথাটা বলল ফাইজা। ঈশা বেশ তড়িঘড়ি করে বলল, একটু না, অনেক দেরি করেছ। একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখন জলদি চলো, আমাকে সাজিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ চল। বাইকের হর্নের আওয়াজে পিছনে ফিরে তাকালো ঈশা। আদ্রিত নিজের বাইক নিয়েই এসেছে। পূর্ণর একটা ইমার্জেন্সি কল আসায় ও বাইরে দাঁড়িয়েই পিছনে ফিরে ফোনে কথা বলছে। বাইক থেকে নেমে নিজের হেলমেটটা খুলল আদ্রিত। আদ্রিতকে দেখেই খানিকটা ভয় পেল ঈশা। ফাইজা এতক্ষণে কিছুটা দূরেও চলে গেছে। ঈশাও সেদিকে যেতে নিবে, তখনই পিছন থেকে আদ্রিত তাকে আদ্রিতের ডাকে থেকে যায় সে। আদ্রিত তার পিছনে এসে বলে, এই মেয়ে, আমি তোমাকে দাঁড়াতে বললাম না, তারপরও। কিরে ঈশা, থেমে গেলি কেন? চল।
পিছন থেকে ফাইজা এসে ঈশার হাত ধরে বলল কথাটা। আদৃত এর এবার চোখ পড়ে ফাইজার উপর, তাকে চিনতে খুব বেশি সময় লাগেনি আদৃত এর। অস্ফুট স্বরে তার মুখ থেকে বেরিয়ে আসে, ফাইজা। ঠিক সেই মুহূর্তেই পূর্ণ সেখানে উপস্থিত হয়। ফাইজার দিকে না তাকিয়েই বলে, হ্যাঁ আদি চল এবার। কথাটা বলতেই তার নজর যায় ফাইজার দিকে। একদৃষ্টিতে পূর্ণর দিকে তাকিয়ে আছে ফাইজা। এতগুলো দিন পরে যে আবারও পূর্ণর সাথে দেখা হয়ে যাবে এটা কখনো ভাবতেও পারেনি সে, আগে জানলে হয়তো এখানে আসতই না। সবকিছু থেকে তো দূরে সরে গিয়েছিল ফাইজা, ভুলতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করেছে পূর্ণকে ভুলে থাকার। চোখে অশ্রুরা এসে ভিড় জমাতে লাগলো, তবে ফাইজা সেটা কাউকে বুঝতে দিতে চাইল না। অন্যদিকে ঘুরে কাঁপা কাঁপা গলায় বলল, ঈশা তুই আয়, আমি যাচ্ছি। কথাটা বলেই সেখান থেকে পালিয়ে গেল ফাইজা। এমন আকস্মিক ঘটনার জন্য পূর্ণও প্রস্তুত ছিল না। এখানে আসার জন্য মনে মনে নিজেকেই দুষতে লাগলো সে, তবে পূর্ণই বা কী করে জানবে এখানে ফাইজার সঙ্গে দেখা হয়ে যাবে। পূর্ণ একনজর আদৃতের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যেতে নেবে তখনই সেখানে সায়ান উপস্থিত হয়। আদৃত আর পূর্ণকে দেখে বলে, তোরা দাঁড়িয়ে আছিস কেন এখানে? ভিতরে চল। আদৃত ঈশার দিকে একবার তাকিয়ে আবার সায়ানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আসছি আমি, তোরা যা। আচ্ছা আয় পূর্ণ, তুই তো চল। পূর্ণ আমতা আমতা করে বলল, না আসলে আমার কিছু কাজ পরে করবি, এখন চলতো। কথাটা বলেই পূর্ণকে নিয়ে ভিতরে চলে যায় সায়ান। ডাকলেন কেন আমাকে? কিছু বলবেন? দেখুন আমার অনেক কাজ আছে যা বলার, তাড়াতাড়ি বলুন। ঈশার ডাকে ধ্যান ভাঙল আদৃত এর। আসলে যে কেন ঈশাকে ডেকেছিল তা সে নিজেই জানে না। আদৃতকে চুপ থাকতে দেখে ঈশা বিরক্ত হয়ে বলল, কিছু না বলার হলে আমি গেলাম। কথাটা বলেই সেখান থেকে চলে যেতে নেয় ঈশা। আদৃত তখনই পিছন থেকে ডাক দিয়ে বলে, এই মেয়ে দাঁড়াও। ঈশা কোমরে হাত দিয়ে পিছনে তাকিয়ে বিরক্তির সুরে বলল, আবার কি হলো? আর শুনুন, আমার একটা সুইট নাম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা বলতো, একটু আগে যেই মেয়েটা তোমার সাথে ছিল ও তোমার কি হয়? ওহ ফাইজা আপু, আমার চাচাতো বোন হয়। কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? আদৃত কিছুটা আমতা আমতা করে বলে, তেমন কিছু না, আচ্ছা তুই যাও। ঈশা ভেংচি কেটে চলে গেল সেখান থেকে। ফাইজা আদৃতকে না চিনলেও আদৃত ফাইজাকে খুব ভালো করেই চেনে। এভাবে হুট করে ফাইজাকে দেখে আদৃত নিজেও বেশ অবাক হয়েছে। আদৃত, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? অনুষ্ঠান একটু পরেই শুরু হয়ে যাবে, তুমি ভিতরে চলো। স্যারের ডাকে নিজের চিন্তা থেকে বেরিয়ে আসে আদৃত। সামান্য হেসে স্যারের সাথে ভিতরে যায় সে। মনে মনে ভাবে, প্রোগ্রাম শুরু হওয়ার আগে পূর্ণর সাথে একবার কথা বলতেই হবে। আপু, কিছু হয়েছে? তুমি এভাবে চলে এলে যে? ঈশার ডাকে চমকে ওঠে ফাইজা। হাত দিয়ে চোখ মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে সে। ঈশার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, আরে না, আমার আবার কি হবে? কিন্তু তোমার চোখ মুখ এমন লাগছে কেন? কেমন লাল হয়ে আছে চোখ দুটো? কোথায়? আমি তো ঠিকই আছি। তুই তো জানিসই আমার কেমন অ্যালার্জির প্রবলেন, তাই হয়তো এমন লাগছে।
বাদ দে এসব, তোর না দেরি হয়ে যাচ্ছে। আয় তোকে সাজিয়ে দেই। ফাইজা কথাবার্তা অন্যরকম মনে হলেও ঈশা তার কথাই বিশ্বাস করে নিল। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, তাই ভদ্র মেয়ের মতো বসে পড়ল ঈশা। আর ফাইজাও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে ঈশাকে সাজিয়ে দিতে লাগল। এমন কাজ করলি কেন যার জন্য এখন পালিয়ে যেতে হচ্ছে? স্টেজ এর পাশে এসে টিচারদের সাথে দেখা করেই কলেজ থেকে বেরিয়ে যেতে নিয়েছিল পূর্ণ। ঠিক সেই মুহূর্তেই আদৃত তাকে আটকে দিয়ে এমন প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে। পূর্ণ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি পালিয়ে যাচ্ছি না আদি। আমি শুধু একটা অস্বস্তিকর সিচুয়েশনে পড়তে চাইছি না। ফাইজার সামনে আসাটা আমার এবং ওর দুজনের জন্যই অস্বস্তিজনক। আর আমি কি করেছি আর কেন করেছি সবটা তুই খুব ভালো করেই জানিস। তারপরও, হ্যাঁ আমি জানি, কিন্তু এই বিষয়ে আমি কখনোই তোকে সাপোর্ট করিনি আর করবও না। যেই ব্যবহারটা তুই ফাইজার সাথে করেছিস এটা ও কোনোভাবেই ডিজার্ভ করে না। দেখ আদি, যা হয়ে গেছে সবটাই পাস্ট। ওর লাইফ ও এতদিনে অনেকটা বদলে গেছে নিশ্চয়ই। বাট আই থিঙ্ক তোর ওকে অন্তত একবার সরি বলা উচিত। আদি তুই কি দাঁড়িয়েই থাকবি নাকি স্টেজেও যাবি? সবাই ওয়েট করছে তোর জন্য। পূর্ণ কিছু বলতে যাবে তার আগেই সায়ান এসে পড়ায় আর কিছু বলতে পারে না সে। আদৃত যেতে যেতে আরও একবার পূর্ণর কাছে এসে বলে, ইটস মাই ওপিনিয়ন, বাকিটা তোর ইচ্ছে। পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আদৃত এর কথাগুলো। আদৃত ভুল কথা বলেনি, ফাইজার সাথে করা ব্যবহারের জন্য পূর্ণ নিজেও অনুতপ্ত। তবে এছাড়া যে ফাইজার থেকে দূরে সরে যাওয়ার আর কোনো উপায় ছিল না তার কাছে। সত্যিই একবার সরি বলা উচিত। ভারী মিষ্টি লাগছে আমার বোনটাকে, কারোর নজর না লাগে যেন। ঈশার সামনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে কথাটা বলল ফাইজা। ঈশা কিছু বলবে তখনই আরেকজন মেয়ে এসে বলে, আর কতক্ষণ লাগবে তোর ঈশা? এই তো এক্ষুনি আসছি, তুই যা। ঈশা তাড়াতাড়ি যেতে নেবে তখনই ফাইজা বলে ওঠে, শোন ঈশা, আমার না শরীরটা ভালো লাগছে না। আমি বরং বাসায় চলে যাই, তুই প্রোগ্রাম শেষ করে আসিস। ওমায়ে কেমন কথা, আমি পারফর্ম করব আর তুমি বলছো আগেই চলে যাবে? একদম না। ফাইজা বুঝতে পারল ঈশাকে বলে কোনো লাভ নেই। তাই বাধ্য হয়ে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তোর না দেরি হয়ে যাচ্ছে, তুই যা জলদি। আমি আসছি। ওকে। কথাটা বলেই স্টেজের পিছনের দিকে যেতে লাগল ঈশা। ফাইজা দীর্ঘশ্বাস ছেড়ে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে গেল। গান গাওয়া শেষে স্টেজ থেকে নামার পরেই অনেকজন মিলে ঘিরে ধরেছিল আদৃতকে। বহু কষ্টে তাদের মাঝ থেকে বেরিয়েছে আদৃত। এখানে থাকার আর কোনো ইচ্ছেও নেই আদৃত এর। তাই বড় বড় পা ফেলে চলে যাওয়ার জন্য অগ্রসর হল আদৃত। তবে হঠাৎ করেই পা দুটো থেমে গেল আদৃতের। কানে বাজতে লাগল মেয়ের কণ্ঠে গান, আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন। বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমার মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়। কেবলই হাসে, কেবলই গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।
এতক্ষণে সেই কণ্ঠের খোঁজ করতে স্টেজের সামনে চলে এসেছে আদৃত। তবে সেখানে ঈশাকে গান গাইতে দেখে আরো বেশি অবাক হয় সে। আরে আদৃত, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। নিজের অজান্তেই চেয়ারে বসল আদৃত। এই কণ্ঠ যেন তাকে আটকে রাখছে। কেন হচ্ছে এমন? নিজেকে প্রশ্ন করতে চাইল আদৃত, তবে আপাতত সেই উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল না। একদৃষ্টিতে ঈশার কাজল কলো চোখের দিকে তাকিয়ে রইল সে। চলবে। গল্প তুমিময় প্রাপ্তি। সূচনা পর্ব। লেখনীতে মেহরী।